মার্টিন লুথার কলেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র থেকে আলোচনা করব। প্রথম পত্রের প্রথম অধ্যায় হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি। এই অধ্যায়টি পড়লে আমরা যেসব বিষয় সম্পর্কে ধারণা পাব, অর্থাৎ এই অধ্যায়ে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হলো পৌরনীতির ধারণা ও সংজ্ঞা, পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু, পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা, বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব, পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ, পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, ইতিহাসের সম্পর্ক, সমাজবিজ্ঞানের সম্পর্ক, অর্থনীতির সম্পর্ক, নীতিশাস্ত্রের সম্পর্ক, ভূগোলের সম্পর্ক, জনসংখ্যা ও উন্নয়ন চর্চার সম্পর্ক এবং পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক। এই অধ্যায়ে এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা প্রথমেই পৌরনীতির ধারণা ও পৌরনীতির সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আমরা জানি মানুষ সামাজিক জীব, সে নিঃসঙ্গ বাস করতে পারে না। মানুষ সমাজবদ্ধভাবে বাস করে, এটাই তাদের স্বভাব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা স্নেহ মায়া মমতায় আবদ্ধ থাকে। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু। প্রাচীনকাল থেকে মানুষ নিজেদের প্রয়োজনে সংঘবদ্ধভাবে বাস করত। অতীতের সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়মকানুন প্রথা প্রচলিত ছিল। সভ্যতার পরিবর্তন হয়ে আধুনিক কালেও দেখা যায় সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে অনেকগুলো নিয়মকানুন, রীতিনীতি, আচার অনুষ্ঠান গড়ে উঠেছে। নাগরিক জীবনের এইসব দিক নিয়ে আলোচনার জন্য জ্ঞানের একটি বিশেষ শাখা গড়ে উঠেছে। এই শাখাই পৌরনীতি নামে পরিচিত। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। এই সিভিক্স শব্দটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস শব্দ হতে এসেছে। সিভিক্স শব্দের অর্থ হল নাগরিক, আর সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সুতরাং শব্দগত অর্থে পৌরনীতি হল নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের কার্যাবলী ও আচরণ সংক্রান্ত বিজ্ঞান। সংস্কৃতিতে নগরকে পুর বা পুরী বলা হয় এবং নগরের অধিবাসীকে পুরবাসী বলা হতো। এই কারণেই নাগরিক জীবনের অপর নাম হল পৌরজীবন এবং এই নাগরিক সম্পর্কিত শাস্ত্রকেই পৌরনীতি বলা হতো। কিন্তু বর্তমানে পৌরনীতিকে শুধু শব্দগত অর্থে আলোচনা করা হয় না, কারণ প্রাচীনকালের রাষ্ট্র আর আধুনিককালের রাষ্ট্রের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। প্রাচীনকালের রাষ্ট্রগুলো ছিল নগর রাষ্ট্র। নগর রাষ্ট্রের আয়তন ছোট ছিল, জনসংখ্যাও ছিল কম। নগর রাষ্ট্রের অধিবাসীদের জীবনযাত্রাও ছিল অপেক্ষাকৃত সরল। এজন্যই বর্তমানে পৌরনীতিকে শুধুমাত্র শাব্দিক অর্থে আলোচনা করা হয় না। বর্তমান রাষ্ট্রগুলো প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের মতো নয়। আধুনিককালের রাষ্ট্রগুলো জাতিরাষ্ট্র। এই জাতিরাষ্ট্রগুলো আয়তনে বড়, জনসংখ্যাও বেশি এবং এসব জাতিরাষ্ট্রের নাগরিকদের জীবন ও কার্যাবলী জটিল ও বহুমুখী। তাই বর্তমানে পৌরনীতির পরিচিতিও ভিন্ন। আমরা বলতে পারি, আধুনিক রাষ্ট্রের নাগরিকদের আচরণ, কার্যাবলী
এবং তাদের বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে তাই হলো সিভিক্স বা পৌরনীতি। বিভিন্ন লেখকের সংজ্ঞা নিয়ে আলোচনা করলে পৌরনীতি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। এম হোয়াইট পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সিভিক্স is the subject that deals with everything appertaining to citizenship, অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। তিনি আরও বলেন, civics is that branch of human knowledge which deals with everything relating to a citizen, past, present and future, local, national and human। এখানে তিনি বলেছেন যে পৌরনীতি হলো জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত বিষয় নিয়ে আলোচনা করে। এফ.আই. গ্লাউট পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, civics is the study of institutions, habits, activities and spirit by means of which a man or woman may fulfill the duties and receive benefits of membership in a political community। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং তারা অধিকার ভোগ করে, তার অধ্যয়নই হচ্ছে মূলত পৌরনীতি। ক্যামব্রিজ ডিকশনারিতেও পৌরনীতি সম্পর্কে প্রায় একই ধরনের সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, civics is the study of the way in which a local government works and of the rights and duties of the people who live in the city। অর্থাৎ এখানে বলা হয়েছে পৌরনীতি হলো এমন একটি অধ্যয়ন যেখানে কোনো স্থানীয় সরকার কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করা হয় এবং নগরের অধিবাসীদের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। ওয়েবস্টার্স ইন্টারন্যাশনাল ডিকশনারিতে বলা হয়েছে, civics is the department of political science dealing with rights and duties of citizen। অর্থাৎ পৌরনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই শাখা যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। এই সংজ্ঞাগুলো আলোচনা করলে আমরা পৌরনীতি সম্পর্কে যে ধারণা পাই সেগুলো বিশ্লেষণ করলে একথা বলা যায়, যে শাস্ত্র রাষ্ট্র ও রাষ্ট্রের সদস্যদের কার্যাবলী, আচরণ, অধিকার ও কর্তব্য এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক সম্পর্কে জ্ঞান দান করে তাকে পৌরনীতি বলে। পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক একটি সামাজিক বিজ্ঞান। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। পৌরনীতি ও সুশাসনের পরিধি ব্যাপক ও বিস্তৃত। পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, তাই নাগরিক জীবন যতদূর বিস্তৃত, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ততদূর বিস্তৃত। আমরা এখানে সংক্ষেপে পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করব। ১. নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিককে কেন্দ্র করেই পৌরনীতি, অর্থাৎ পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এবং নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই এর উদ্দেশ্য। একজন নাগরিক কিভাবে উত্তম জীবন গঠন করতে পারে সেই সম্পর্কে পৌরনীতি বিস্তারিত আলোচনা করে
একজন নাগরিককে উত্তম ও শান্তিপূর্ণ নাগরিক জীবন গঠনের জন্য তার কি কি গুণ থাকতে হবে, নাগরিকের অধিকার ও কর্তব্য কি কি ইত্যাদি বিষয়ে জানা প্রয়োজন। পৌরনীতি ও সুশাসন এইসব বিষয়ে আলোচনা করে। 2. মৌলিক প্রতিষ্ঠানাদি নিয়ে আলোচনা। পরিবার, সমাজ, রাষ্ট্র প্রভৃতি মৌলিক প্রতিষ্ঠান নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। পরিবার হলো মানব সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান। পরিবারেই মানুষ প্রথম শিক্ষা শুরু করে। পরিবার যদি ভালো হয় তাহলে সন্তান সুসন্তান হবে। আদর্শ মানুষ তথা আদর্শ নাগরিক গঠনে পরিবারের ভূমিকা অনস্বীকার্য। এই পরিবারই সময়ের বিবর্তনে সম্প্রসারিত হয়ে গড়ে উঠেছে রাষ্ট্র। পৌরনীতি ও সুশাসন মানুষের প্রাথমিক সংগঠন পরিবার থেকে শুরু করে সমাজ, সামাজিক পরিবর্তন, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, রাষ্ট্রের কার্যাবলী এইসব বিষয় নিয়ে আলোচনা করে। 3. রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা। একজন নাগরিক সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। তারা বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন রাজনৈতিক দল, জনমত, নির্বাচন, সরকার প্রভৃতির সঙ্গে জড়িত থাকে। পৌরনীতি ও সুশাসন এই সব রাজনৈতিক প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানের শ্রেণী, প্রকারভেদ, কার্যাবলী এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠান নিয়েও আলোচনা করে। 4. সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন বিমূর্ত বিষয় যেমন আইন, স্বাধীনতা, সাম্য, মূল্যবোধ প্রভৃতি পৌরনীতির আলোচ্য বিষয়। আইনের উৎস, সংজ্ঞা, আইনের প্রয়োজনীয়তা, আইনের সাথে নৈতিকতার সম্পর্ক, স্বাধীনতার সংজ্ঞা, প্রকারভেদ, স্বাধীনতার রক্ষাকবচ, আইনের সাথে স্বাধীনতার সম্পর্ক, সাম্যের সংজ্ঞা, প্রকৃতি, সাম্য প্রতিষ্ঠায় স্বাধীনতার ভূমিকা প্রভৃতি বিষয় পৌরনীতি ও সুশাসন বিস্তারিত আলোচনা করে। 5. নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা। একজন নাগরিক বিভিন্ন পর্যায়ের সংস্থার সাথে বিভিন্নভাবে জড়িত থাকে। পৌরনীতি ও সুশাসন এসব সংস্থা নিয়ে ব্যাপক আলোচনা করে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ইত্যাদি স্থানীয় সংস্থা। এইসব সংস্থার গঠন, কার্যাবলী, একজন নাগরিক এসব সংস্থায় কী ধরনের ভূমিকা রাখে, কতটুকু অধিকার ভোগ করে, এসব নিয়ে পৌরনীতি আলোচনা করে। নাগরিকের জাতীয় বিষয় যেমন সংবিধান, শাসনতান্ত্রিক সমস্যা ও এসব সমস্যার সমাধান, বিভিন্ন জাতীয় আন্দোলনে নেতাদের ভূমিকা, এছাড়াও জাতীয় রাজনৈতিক ঘটনাবলীও পৌরনীতির আলোচ্য বিষয়। পৌরনীতি স্থানীয় ও জাতীয় বিষয় ছাড়াও নাগরিকের সাথে জড়িত আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিষ্ঠান যেমন সার্ক, ওআইসি, ওপেক প্রভৃতির সংস্থার উদ্ভব, বিকাশ, লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলী পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। 6. নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা। আমরা পৌরনীতি সম্পর্কে E.M. হোয়াইটের সংজ্ঞা উল্লেখ করতে পারি। তিনি বলেছেন, পৌরনীতি হল জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। একজন নাগরিকের অতীত নাগরিকতায় প্রকৃতি কেমন ছিল, নাগরিকদের অধিকার ও কর্তব্যের স্বরূপ ও প্রকৃতি কেমন ছিল ইত্যাদি নিয়ে পরিণতি আলোচনা করে। এসব বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে পরিণতি বর্তমান নাগরিকতার বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে এবং ভবিষ্যতে একজন নাগরিকের আদর্শ ও স্বরূপ কেমন হওয়া উচিত সেই বিষয়ে ইঙ্গিত দেয়। ৭. সমাজ জীবনের বিভিন্ন দিক আলোচনা। আমরা যদি পরিণতির সংজ্ঞা বিশ্লেষণ করি তাহলে বলা যায়, পরিণতি আধুনিক রাষ্ট্রের নাগরিকদের আর্থসামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে পর্যালোচনা করে আদর্শ নাগরিক গঠনের ইঙ্গিত দেয়। নাগরিকদের জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। পরিণতি ও সুশাসন নাগরিকতার সাথে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ এইসব বিষয় নিয়েও আলোচনা করে। ৮. রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনা। পরিণতি ও সুশাসন বিভিন্ন রাজনৈতিক ঘটনার আলোচনা ও ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। বাংলাদেশের পরিণতি বাংলাদেশের রাজনৈতিক ঘটনা নিয়ে আলোচনা করে, যেমন 1757 সালের পলাশী যুদ্ধ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই আন্দোলনে যারা অবদান রেখেছে তাদের কর্মকাণ্ড, 1905 সালের বঙ্গভঙ্গ, 1940 সালের লাহোর প্রস্তাব, 1947 সালের ভারত স্বাধীনতা আইন সহ অন্যান্য সংস্থার আইন, 1952 সালের ভাষা আন্দোলন, পাকিস্তান শাসনামলে বাঙালিদের অবস্থা, 6 দফা কর্মসূচি, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 1971 সালের অসহযোগ আন্দোলন, 7 মার্চের ভাষণ, 25 মার্চের গণহত্যা, 1971 সালের মুক্তিযুদ্ধ ইত্যাদি। রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসেবে বিশ্বের সব দেশেই তাদের নিজ নিজ দেশের রাজনৈতিক ঘটনাবলী আলোচনা করে। ৯. সাংবিধানিক অগ্রগতি সম্পর্কিত আলোচনা। পরিণতি ও সুশাসন সাংবিধানিক অগ্রগতি ও বিকাশের ধারা নিয়েও আলোচনা করে। বাংলাদেশের পরিণতি ও সুশাসন ব্রিটিশ ভারত থেকে শুরু করে বাংলাদেশের সাংবিধানিক অগ্রগতি নিয়ে আলোচনা করে। ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলের সংবিধান কতটা বিকশিত হয়েছিল এবং সংবিধানের অগ্রগতি আলোচনার পাশাপাশি স্বাধীন বাংলাদেশের সংবিধানও পরিণতি ও সুশাসনের আলোচনার অন্তর্ভুক্ত। বাংলাদেশের সংবিধানের প্রণয়ন প্রক্রিয়া, সংবিধানের বিভিন্ন ধারাসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ, জাতীয় সংসদের নির্বাচন ও ফলাফল এবং বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা সরকার ও সরকারের মন্ত্রিসভা কর্তৃক গৃহীত পদক্ষেপও পরিণতি ও সুশাসনের আলোচ্য বিষয়। ১০. নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত সমস্যা ও সুনাগরিকতার শিক্ষা। আধুনিক নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত অনেক সমস্যা, যেমন ইভটিজিং, দুর্নীতি, বাল্যবিবাহ প্রভৃতি সমস্যা এবং এসব সমস্যা থেকে উত্তরণের উপায় নিয়েও পরিণতি ও সুশাসন আলোচনা করে। এছাড়াও নাগরিকতা অর্জনের যে সকল গুণাবলী রয়েছে, যেমন বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও শৃঙ্খলাবোধ ইত্যাদিও পরিণতি ও সুশাসনের আলোচ্য বিষয়। পরিশেষে বলা যায়, পরিণতি ও সুশাসন একটি
গতিশীল সামাজিক বিজ্ঞান। গতিশীল বিষয়ের পরিধি ও বিষয়বস্তু যেমন পরিবর্তন হয়, পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু পরিবর্তনশীল। বর্তমানে পৌরনীতি ও সুশাসনের সাথে আরও অনেক বিষয় যুক্ত করে আলোচনা করা হয়, যা আগে ছিল না, যেমন জনসেবা, ই-গভর্নেন্স ইত্যাদি। তাই যুগের পরিবর্তনের সাথে সাথে পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু সম্প্রসারিত হচ্ছে।